সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে স্বজনদের ফিরে পেতে রাজধানীতে বহু মানুষের আকুতি। আমি তো এই ছবি ধরে দাঁড়াতে চাই না, আমি আমার বাবার হাত ধরে দাঁড়াইতে চাই। রাত্রে ঘুমাই না, মনে হয় আজকে আসবে, কিন্তু আমরা কোনো সন্ধান পাইনি। এই যন্ত্রণা আমরা আর বইতে পারতেছি না। গুম খুনের শিকার ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার দাবি তুললেন মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘের সহায়তা চান ডক্টর ইউনূস। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮। দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট, বাড়ছে নানা রোগ ব্যাধি। যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরি এবং এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারগুলোর স্বজনরা। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে তারা এই দাবি জানান। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া একমাত্র সন্তান মাসুদকে ফিরে পেতে মা আয়েশা বেগমের এই আর্তনাদ। সন্তান কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা তাও জানেন না এই মা। আমরা প্রত্যেকটি পরিবার আমরা একদিন রাত্রে, বিশেষ করে আগস্ট মাস পর থেকে আমরা ঘুমাতে পারি না। আমরা মনে হয় কখন আমরা স্বজনকে ধরবো, কখন আমরা স্বজনকে ফিরে পাবো। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মায়ের ডাক সংগঠন আয়োজিত মানববন্ধনে অংশ নেন আয়েশা বেগমের মতো আরো অনেকে। কারো সন্তান, কারো স্বামী, কেউ বা গুম হওয়া ভাইয়ের সন্ধানের দাবিতে একত্রিত হন। আমাদের মানুষগুলো একটু খোঁজ কিংবা আমাদের মানুষের সাথে কি ঘটেছে আমি এটাই জানতে চাই। এটার অবসান হওয়া উচিত। এই যন্ত্রণা আমরা আর বইতে পারতেছি না। রাত্রে ঘুমাই না, মনে হয় আজকে আসবে, কিন্তু আমরা কোনো সন্ধান পাইনি। ফরিদপুর জেলখানার আমার তল্লাশি করে একটু আমি দেখলে আর আমার কোনো আপত্তি থাকবে না। আমার একটাই সন্দেহ, আমার বাবারা ওই জায়গায় আছে। আমি তো এই ছবি ধরে দাঁড়াতে চাই না, আমি আমার বাবার হাত ধরে দাঁড়াইতে চাই। শেখ হাসিনা সরকারের সময় গুম হলেও তার পতনের পর যারা ভাগ্যক্রমে ফিরে এসেছেন তারাও অংশ নেন কর্মসূচিতে। এক একটা দিন সেখানে বন্দী অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। গুমের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন রাজনৈতিক নেতারা। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলো যেন যথাযথ ক্ষতিপূরণ পায় সেই দাবি জানায় মায়ের ডাক সংগঠন। গুম বিরোধী যে আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারবেন। যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সংঘর্ষের জন্য দায়ী তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। যতক্ষণ না আমরা এই গুমের প্রক্রিয়াটা বন্ধ করব বা বিচারের আওতায় আনবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চরম মানবাধিকার লঙ্ঘনটা বন্ধ হবে না। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল এগেইনস্ট অ্যান্ড ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। গুম খুনের শিকার ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে যাদেরকে গুম খুন করা হয়েছে জাতিসংঘের মাধ্যমে তা তদন্তের দাবি জানান তিনি। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির সংহতি সভায় এসব দাবি তুলে ধরেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সংহতি সভার আয়োজন করে বিএনপি। এতে শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসন আমলের গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনেরা অংশ নেন। রাত 3 ঘটিকার সময় তুলে নিয়ে যায়। আজকে 11 বছর আমরা জানি না আমাদের বাবা জীবিত আছে কি নাই। প্রায় 12 বছর হয়ে গেল যে আমার ভাইয়ের খোঁজ আমি পাইনি কেন এখনো, যে ভাইয়ের হাত ধরে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে খুনসুটি করতে করতে এক বিছানে আমরা ঘুমাতাম। বক্তব্য রাখেন ভারত থেকে দীর্ঘ 9 বছর পর দেশে ফেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রায় 20 থেকে 25 মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা গোপন কুঠুরিতে আবদ্ধ করে, যার আকার হবে 5 ফিট বাই 10 ফিট। আয়নাগরের প্রধান খলনায়ক ছিল
বেনজির এবং জিয়াউল হাসান। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান। জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে বলে আবারও উল্লেখ করেন মির্জা ফখরুল। আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্যে দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা। তাদের মতে এর মাধ্যমে বাংলাদেশ প্রথম ধাপ পার করেছে। এর সুফল পেতে প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি বিচার নিশ্চিত করা প্রয়োজন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে গুমের ঘটনা। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসেবে গত 16 বছরে অন্তত 7 শতাধিক ব্যক্তি গুম হন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বেরিয়ে আসে আয়নাঘর নামক নির্যাতনের স্থানের চিত্র। সেখান থেকে ফিরে গুম ও নির্যাতনের বিষয়ে সাক্ষ্য দেন অনেকে, কিন্তু এখন পর্যন্ত অসংখ্য মানুষের কোনো সন্ধান নেই। এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গুম প্রতিরোধে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে দেশের নতুন যাত্রা শুরু হলো বলে মনে করছেন বিশিষ্টজনরা। গুম বিরোধী সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে অবশ্যই একটা অগ্রগতি আছে এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে একটা পরিবর্তন আসতে বাধ্য। সরকার মানবাধিকারকে কিভাবে দেখছেন সেটার উপরে অনেকখানি নির্ভর করবে। এটা একটা বিশেষায়িত অপরাধ, বিশেষ একটা অপরাধ। বিশেষ অপরাধের বিচারের ব্যাপারটাও তো আসলে বিশেষভাবেই দেখার ব্যাপার আছে। ট্রাইব্যুনাল করে শুধুমাত্র এই গুম সংক্রান্ত বিচারগুলো হচ্ছে একটা জায়গায় যাবে। তবে সনদে স্বাক্ষর হলেও প্রকৃত ফল পেতে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। আহ্বান জানান আন্তর্জাতিক ও দেশীয় তদন্তের মাধ্যমে সকল গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার। 2006 কনভেনশন যেটার কথা বলছি আমরা, সেইটার কিন্তু আর্টিকেল 2-তে একটা সংজ্ঞা দেওয়া আছে। সেইটাকে অনুসরণ করে বাংলাদেশেও হচ্ছে গুমের সংজ্ঞা আরও বিস্তারিত সংজ্ঞা দেওয়া যেতে পারে। কি করলে অপরাধটা হচ্ছে সেই সংজ্ঞার পাশাপাশি হচ্ছে শাস্তির ব্যাপারটাও হচ্ছে আপনাকে উল্লেখ করতে হবে। রোম ইনস্টিটিউটের অধীনে আইসিসিতে যাওয়া যেমন একটা পসিবিলিটি, তেমনি হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক আইনটাকে আপনার সংশোধন করে বাংলাদেশের আইনেও কিন্তু তাদের বিচার নিশ্চিত করা সম্ভব। নতুন করে আমাদের আইন প্রণয়ন করতে হতে পারে। আবার কোনো আইন যদি প্রচলিত আইন যদি এই সনদের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেইটাকেও সংশোধন করতে হবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ককে চিঠি দিয়ে এই সহায়তা চেয়েছেন। আজ সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা জামদাসানি সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। এতে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়কে উল্লেখ করা হয়। ব্রিফিংয়ে বলা হয়, মানবাধিকার লঙ্ঘন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে কারণ খুঁজতে হাই কমিশনারের দপ্তর শিগগিরই একটি তথ্যানুসন্ধানী দল নিযুক্ত করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন।
বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন এই দুই নেতা। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ দিল্লিতে এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় রয়েছে তার সঙ্গেই তারা আলোচনা করবেন, এটাই স্বাভাবিক। আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে পার হয়েছে। 17 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপ হয়। এবারে বন্যা প্রসঙ্গ। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আজ আরও উন্নতি হয়েছে। তবে দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে, দেখা দিয়েছে রোগ ব্যাধি। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58-তে। নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরছেন আসিফ জামান। চাটখিলের 3 নং পশ্চিম পরকট ইউনিয়নের পরকট গ্রামে, এই গ্রামের একটি মসজিদের দৃশ্য আমি দেখাচ্ছি। আমি হেঁটে সেই মসজিদটিতে প্রবেশ করছি, কিন্তু সেখানে আসলে এরকম পানি, অর্থাৎ হাঁটু পর্যন্ত পানি মারিয়ে মসজিদের ভেতরেও ঠিক একই পরিমাণ পানি। গত জুমায় নামাজ পড়ছি, ওই সময় ওই মুখে সামান্য পানি ছিল, পড়া গেছে। শনিবার রবিবার থেকে আর নামাজ পড়া যায়নি আর কি এখন পর্যন্ত। তো আমাদের এখন নামাজের জন্য পয়সা রয়েছে টেকনিক্যাল কলেজের উপরে, সাথে নামাজ পড়বো এখানে মধ্যে। পানি লাগার কারণে দোনটা পা মানে অনেক খেতা খেতা হয়ে গেছে, বা এগুলো চুল কেটেছে আর কি। চাটখিলের যে এলাকায় আমরা যে গ্রামটিতে এসেছি, এই গ্রামের অবস্থা হচ্ছে এরকম যে এখানে আসলে নৌকা চলাচলের মতো অবস্থা নেই। এখানে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে এবং গ্রামের মধ্যে ঢুকেছে। আমরা গ্রাম থেকে, অর্থাৎ মূল সড়ক থেকে গ্রামে যতটা পথই এসেছে, এখানে পানি পাড়িয়ে আমাদেরকে আসতে হচ্ছে। আমরা শুকনা খানা খাইতে আছি, দোকান থেকে আনি, বাজার থেকে আনি, শুকনা খানা খাই, আমাদেরকে কেউ কিছু দেয়নি। ইসলামী মাদ্রাসার তরফ থেকে ইয়ে দিছে, বিরিয়ানি 3 প্যাকেট দিয়েছে আর ফান্ড করতে দিয়েছে। এই আর একদিন আধা কেজি সিঁড়া আর এইগুলো হয়েছে। পশ্চিম পরকট গ্রামের লিটন মিয়া এই বন্যার পানি আসার পর থেকেই দোকান বন্ধ রেখেছিলেন। বন্যার পানিতে হঠাৎ আমার হিসাবের খাতাটা পানিতে ভিজে গেছে। এখন আমি মানুষের থেকে কিভাবে টাকা নিব বা কীভাবে নেওয়ার ব্যবস্থা আছে, আমার পুরো দোকান মাল সামানার যা আছে সব কিছু বন্যার পানিতে ভিজে গেছে। এই কবরস্থান, সেখানে আপনি অবস্থা দেখছেন যে এদের দুর্ভোগের চিত্রটি, যেখানে কবরস্থান পর্যন্ত তলিয়ে গেছে। অর্থাৎ এই এলাকার মানুষ মারা গেলেও যে শেষ পর্যন্ত তার মাটি পাবেন, সেটা নিয়েও কিন্তু এক ধরনের দুশ্চিন্তা তৈরি হচ্ছে তাদের মধ্যে। পুকুরের পানি আর ঘরের ডোয়া একই পানিতে নিমজ্জিত। এলাকার মুরব্বীরা বলছেন 88-তে বন্যা হয়েছিল, কিন্তু সেটি পানি নেমেছিল দ্রুত। কিন্তু বর্তমানে এই এলাকার আশপাশের জলাশয়গুলো ভরাট করার কারণে এবারের বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে, যে কারণে ভুগতে হবে স্থানীয়দের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, নোয়াখালী।
2 সপ্তাহ ধরে পানিবন্দী চাঁদপুরের শাহরাস্তির দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের মানুষ। বানের পানিতে ডুবে গেছে সব। দুর্গম এলাকা হয় এখনও ত্রাণ সহায়তা মেলেনি অনেকের। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। চাঁদপুর ও কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল শহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়ন। এখানকার বেশিরভাগ এলাকাই এখন পানির নিচে। এর মধ্যে দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের কোনো কোনো বাড়িতে কোমর সমান, আবার কোথাও হাঁটু পানি। মানবেতর জীবন পার করলেও দুর্গম এলাকা হওয়ায় এখনো কোনো ত্রাণ পায়নি অসহায় এই মানুষগুলো। গত 2 সপ্তাহ ধরে পানিবন্দী থাকা বহু পরিবার ভুগছে খাদ্য সংকটে। আমাদের বন্যার কারণে আমাদের ঘরের অর্ধেক পড়ে গেছে, এরপরে আমরা রান্না বান্না করতে পারিনি। আমরা বহুত সমস্যাতে আছি এবং পানিও কোনো ব্যবস্থা, খাওয়ার পানি কোনো ব্যবস্থাই নেই। আমার 15 দিন ধরে আমি কিছু পাইতেছি না, অনেক কষ্টতে আছি, না খাই থাকতে আছি। 10 সাহায্য আমার কিছু পাইতেছি না। আমি কারো কাছে ভাই হাত চাইছি, কারো কাছে কিছু পাইনি। টোকে সব বাসি গেছে। এখন কোনো একটা মেম্বার চেয়ারম্যান যদি একটু তথ্য তালাশ নিত। এখানে 8-10 দিন যাবৎ ফানিতে বন্যা হয়ে যাচ্ছে, মানুষের খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে, রান্না বান্নার সমস্যা হচ্ছে। চাঁদপুরের 71টি ইউনিয়নের 1,20,000 মানুষ বন্যা আক্রান্ত। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিদিন ত্রাণ বিতরণ হলেও তা চাহিদার তুলনায় অনেক কম বলে জানিয়েছেন স্থানীয়রা। দীপ্ত, বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণের আস্থা নষ্ট হয়। আজ রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি মত বিনিময়ের সময় তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিএনপি সবসময় জনগণের উপর নির্ভরশীল। গত 17 বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রাখা হয়েছে, তার ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। মাঠের কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। ভালো সরকার ক্ষমতায় থাকলে পদ্মা সেতু নির্মাণে খরচ কম হতো, এমনটাই জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান। আজ পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, পদ্মা সেতু প্রকল্পের ব্যয় সাশ্রয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে 1,835 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। ফায়জুল কবির খান আরও বলেন, এখন থেকে প্রতিটি প্রকল্পে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হবে। মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া ও মোনাজাত শেষে তিনি কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করেন বলে জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ এক না। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, গরিব মানুষের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সে আওয়ামী লীগ কিন্তু এক না। একটু ভেবে দেখবেন, আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ, যার মার্কা গামছা মারওয়ালা। একমাত্র উদ্দেশ্য যে মানুষের পাহারা দেওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য, যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে পারি। আমি আগে বঙ্গবন্ধুর ছিলাম, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে থাকবো। এবারে বাজার পরিস্থিতির খবর। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম। কাঁচা মরিচের দামও কিছুটা কমেছে, তবে আগের বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ঝাল নিয়ে সম্প্রতি যে ঝাঁঝালো আলোচনা সমালোচনা চলছিল, তার লাগাম কিছুটা টেনে ধরা গেছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে কাঁচামরিচের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সবজির বাজারে ঝাল কমছে, তারপর হচ্ছে লেবুর দামও কমছে, বেগুনও একটু কমছে। তবে আমার মনে হচ্ছে যে এইভাবে যদি খুব সুন্দরভাবে মনিটরিংটা করা যায়, দাম আস্তে আস্তে কমবে এবং মানুষের কষ্টটাও কমে যাবে। 160 টাকা আর একটু হালকা কম হলে ভালো হয় আর কি।
দেশ জুড়ে বন্যা বৃষ্টির মাঝেও স্থিতিশীল রয়েছে সবজির দরদাম। পেঁপে, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি কেজি। বেগুনের দামও 120 টাকা থেকে কমে 80 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে কোনো আগে 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 ছিল 22 টাকা 24 টাকা, কখনো সেম এরকম 28-20 এরকম। শসা গাড়ি আগের তুলনায় কিছুটা কম আছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল দ্রব্যমূল্যের দামের কারণে, আর সেই সরকার বদল হয়েছে কিন্তু আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এখনো আসে নাই। তবে এখনও কমেনি পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। রসুন 220 টাকা, পেঁয়াজ 110 টাকা। না, নিয়ন্ত্রণের মধ্যে আসে না এখনো দাম বেশি। আর একটু নামলেই আর একটু কমলেই তখন বলা যাবে যে নিয়ন্ত্রণে এসছে। আগের বাড়তি দামে চলছে চালের বেচা বিক্রি, তবে ক্রেতারা বলছেন দাম এখনো নাগালের মধ্যে আসেনি। দাম বাড়ছে চাউলের, যে 28 সেল ছিল 55, 28 সেল 60, যে মিনিগ্রে সেলটা ছিল ওপরে 70 এখন 75, মোটা সেল 55 টাকা 60 টাকা। বাজারে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। এছাড়া খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের জন্য কল্যাণকর। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণহত্যায় উস্কানির অভিযোগে 32 জন সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগ স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করবে, এমনটাই মনে করেন বিশিষ্টজনেরা। জুলাই গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে গত 29 আগস্ট অন্যান্যদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ে 32 জন সাংবাদিকের বিরুদ্ধে। এরপর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। সুস্পষ্ট কোনো অভিযোগ ছাড়া এভাবে গণহারে হত্যা মামলা দেয়াটা স্বাধীন সাংবাদিকতার জন্য কতটা হুমকি, এই প্রশ্নের উত্তরে জ্যেষ্ঠ সাংবাদিক জানান, এতে আবার একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। এটি এক ধরনের ভীতি তৈরি করা, এক ধরনের মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করা, যে অন্যরাও যাদের আসামি করা হয়নি তারাও ভয়ে থাকবে। আমরা এক ভয়ের পরিবেশ থেকে, এক ভয়ের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি এবং ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু আবার যদি সেই ভয়ের পরিবেশেই আমাদের থাকতে হয়, তাহলে এই গণ অভ্যুত্থান, কেন এত আত্মদান? বিশিষ্টজনরা বলছেন, সাংবাদিকদের দেয়া কোনো তথ্যে ভুল হলে সেজন্য আলাদা আইন আছে। সাংবাদিকতার নীতি নৈতিকতা ভঙ্গ করার কারণে তারপর আপনাদের কাউন্সিলের মামলা হতে পারে, তাদের সাংবাদিকতার সনদ বাতিল হতে পারে, নানান কিছু হতে পারে। তাদের যদি অন্য কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ থাকে, সে নিয়েও স্পেসিফিক মামলা হওয়া উচিত। কিন্তু এই শিক্ষার্থী হত্যার ঘটনাতেও দেখা যাচ্ছে কি বিভিন্ন মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তারের পরে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, 2 দফা 3 দফা করে রিমান্ডের বিষয়গুলো আমরা দেখছি ভিন্ন ভিন্ন মামলায়। এগুলো আমার মনে হয় যে বন্ধ হওয়া উচিত। বাদে কিন্তু এই আসামিদের চেনেনও না, কারণ এটা অন্য অভিযোগে বা অন্য মামলায় আমরা এই কোনো সাংবাদিকের যে ভুল নাম, ভুল পরিচয় দেখেছি, এখানেও সেই ভুল নাম আর ভুল পরিচয় তুলে ধরা হয়েছে। সাংবাদিক যদি অপতথ্য দেয়, সাংবাদিক যদি ভুল তথ্য দেয় এবং জনরোষের সৃষ্টি, তার কোনো লেখা যদি জনরোষ সৃষ্টি করে বা ভুল বার্তা দেয় সমাজে, সেই ধারায় মামলা হবে। এর আগে অপর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় 71 টিভির সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। এই ঢালাও মামলা, এটি ন্যায় বিচারের জন্য বিপজ্জনক, গণতন্ত্রের জন্য বিপজ্জনক। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফিফা উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলতে ভুটান পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। 5 ও 8 সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। এবারের ভুটান সফরে জাতীয় দলের 23 জনের চূড়ান্ত স্কোয়াডের সুযোগ পেয়েছেন সদ্য সাফ জয়ী অনূর্ধ্ব 20 দলের 4 ফুটবলার। তারা হলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম, ডিফেন্ডার শাকিল আহাদ তপু, মিডফিল্ডার চন্দন রায় ও স্ট্রাইকার রাব্বি হোসেন রাহুল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে সফর জামালদের। 26 অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা। নানা ইস্যুতে আলোচনায় থাকা এই ফেডারেশনের সংস্কারে ক্রীড়া সংগঠকদের পাশাপাশি জোরালো অবস্থান নিয়েছেন দেশের ফুটবল ভক্তরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচনের আগেই সরে দাঁড়াতে পারেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।
বিসিবির পরে দেশে ক্রীড়া অঙ্গনে দ্বিতীয় বড় ফেডারেশন বাফুফে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ অক্টোবর নির্বাচন। টানা 4 বার সংস্থাটির সভাপতিত্ব করা কাজী সালাউদ্দিন এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত থমকে থাকা দেশে ফুটবলকে আরো বিপদে ফেলবে বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা। ফুটবল ফেডারেশন নির্বাচনের আগে আমাদের ফুটবল ভোটার লিস্টটা ঠিক করতে হবে। ম্যানিপুলেশন করলে ওই নির্বাচন করে লাভ নেই। ওটা আমরা সরকারকে বলবো যে আমি অমুককে টাকা দিয়ে ওকে প্রেসিডেন্ট বানাবো, ওকে বানাবো, এটা বানাবো। নো, ইট শুড নট বি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে সাজিয়ে আমরা হয়তোবা ফিফার কাছে আমরা হয়তোবা একটি প্রস্তাব রাখতে পারি যে ইলেকশনটি কিছুদিন পিছিয়ে দিয়ে যাতে আমরা নতুনভাবে সব কিছু যাতে গুছিয়ে আমরা ইলেকশনটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। আগের নির্বাচনে ভোটার ছিলেন ১৩৯ জন। আর গত মৌসুমে নারী ফুটবল লিগ থেকে নতুন করে 4টি ক্লাবের পাশাপাশি সবশেষ এজিএমে আরও 10 জনকে যোগ করে মোট কাউন্সিলর এখন ১৫৩। সেপ্টেম্বরের শেষ দিকে চূড়ান্ত হবে কাউন্সিলরদের সংখ্যা। উনি নিজে থেকে অনীহা প্রকাশ করতেছে যে করবো না, অন্য কেউ আসুক। ডিএফের ইলেকশনগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ডেলিগেটের নাম পাঠিয়েছিল, এখন কাউন্সিলরের যে চূড়ান্ত নামগুলো পাঠানোর কথা, এটার মধ্যে 50% চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন করা যে কারোরই গণতান্ত্রিক অধিকার, তবে এই কৌশল কাজে লাগিয়ে বাফুফের সভাপতি ভিন্ন ছক কষছেন বলে দাবি করছেন দেশের সাবেক ফুটবলাররা। সালাউদ্দিন সাহেব যে জিনিসটা করছে, এটা করার পিছনের কারণটাই হচ্ছে উনি চাচ্ছে যে ওনাকে শারীরিকভাবে কিংবা ওনাকে ঘাট ধরে কেউ নামায় দিক, উনি ফিফাতে কমপ্লেন করবে এবং ফিফা বাংলাদেশকে সাসপেন্ড করবে। নাহলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই অবস্থার থেকে নির্বাচন করার কথা বলতে পারে, এটা আমি বিশ্বাস করি না। শিগগিরই বাফুফে নির্বাহী কমিটির সভা হওয়ার কথা, যেখানে মূল এজেন্ডা থাকবে নির্বাচনের রোড ম্যাপ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে স্বজনদের ফিরে পেতে রাজধানীতে বহু মানুষের আপত্তি। গুম খুনের শিকার ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়ার দাবি তুললেন মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘের সহায়তা চান ডক্টর ইউনূস। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 58, দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট, বাড়ছে নানা রোগ ব্যাধি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।